2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বাড়াতে প্রায় 50টি পণ্য ও সেবার ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক ও উৎসে কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে শুধু বিলাসবহুল পণ্য নয়, নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে আলোচিত পরিবর্তন হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বৃদ্ধি। বর্তমানে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ, আটা, ময়দা, সরিষা, তিল, কাঁচা চা পাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা সহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর 0.5%। নতুন বাজেটে এটি বাড়িয়ে 1% করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ কর হার সরাসরি দ্বিগুণ হচ্ছে। যদিও কর বৃদ্ধির হার দেখতে তুলনামূলক কম মনে হতে পারে, তবে এসব পণ্য প্রতিদিনের ভোগ্যপণ্য হওয়ায় সরবরাহ চেইনের বিভিন্ন ধাপের প্রভাব জমা হয়ে শেষ পর্যন্ত খুচরা বাজারে দাম বাড়াতে পারে। বিশেষ করে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও মাছ মাংসের মতো পণ্যের ক্ষেত্রে সামান্য কর বৃদ্ধি লাখো পরিবারের মাসিক ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে পাস্তা, ফলের রস, আইসক্রিম, প্রসাধনী পণ্য, সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে, যদিও সব পণ্যের জন্য নির্দিষ্ট নতুন হার এখনও প্রকাশ করা হয়নি। তবে শুল্ক বৃদ্ধির ফলে এসব পণ্যের খুচরা মূল্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তামাকজাত পণ্যের ক্ষেত্রে সরকার একদিকে রাজস্ব বাড়াতে চাইছে, অন্যদিকে ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্য রয়েছে। ভোজ্য তেলের বাজারেও প্রভাব পড়তে পারে। এমএস প্রোডাক্ট, রেডসিড অয়েল, কোলজা সিডস অয়েল এবং ক্যানোলা অয়েলের ওপর ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এনবিআরের। এতে আমদানি নির্ভর তেলজাত পণ্যের দাম আরও বাড়তে পারে, যা খাদ্য মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। রপ্তানি খাতেও করের বোঝা বাড়ছে এবার। বর্তমানে রপ্তানি প্রণোদনার ওপর উৎসে কর 10%, যা বাড়িয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ কর হার দ্বিগুণ হচ্ছে। এতে সরকারের রাজস্ব বাড়লেও কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের নগদ সহায়তার কার্যকর সুবিধা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। এছাড়া উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, বিশেষ করে মুদি দোকানদারদের ভ্যাট ব্যবস্থার আওতায় আনতে প্যাকেজ ভ্যাট চালুর পরিকল্পনাও রয়েছে। যেসব ব্যবসায়ী বর্তমানে ভ্যাট নিবন্ধনের বাইরে আছেন, তাদের মাসে 1000 টাকা বা বছরে 12,000 টাকা নির্ধারিত ভ্যাট দিতে হবে। ফলে ছোট ব্যবসার পরিচালন ব্যয় বাড়তে পারে, যার একটি অংশ পণ্যের দামের মাধ্যমে ভোক্তার ওপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে সরকারের রাজস্ব আহরণ বাড়ানো প্রয়োজন হলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর, কারণ তাদের আয়ের বড় অংশই খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার পেছনে ব্যয় হয়। কারণ কর বৃদ্ধির কারণে বাজারে মূল্যচাপ তৈরি হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে সরকার আশা করছে করের আওতা সম্প্রসারণ ও কর প্রশাসনের আধুনিকায়নের মাধ্যমে রাজস্ব আয় বাড়বে এবং বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগানও নিশ্চিত হবে। অন্যদিকে উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভ্যাট ব্যবস্থার আওতায় আনতে নতুন করে প্যাকেজ ভ্যাট চিন্তা করা হচ্ছে। বিশেষ করে যেসব মুদি দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে টার্নওভার সীমার কারণে ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে, তাদের মাসে 1000 টাকা বা বছরে 12,000 টাকা নির্ধারিত হারে ভ্যাট দিতে হতে পারে। ভ্যাট ব্যবস্থাকে আরও সম্প্রসারণের অংশ হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হচ্ছে। আগামী অর্থবছর থেকে কর শনাক্তকরণ নম্বর TIN এর মতো অনলাইনে আবেদন করে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর BIN নেওয়া যাবে। একই সঙ্গে ব্যাংকে চলতি হিসাব খোলার ক্ষেত্রে BIN বাধ্যতামূলক করারও পরিকল্পনা রয়েছে। আমদানি পর্যায়ে বেশ কিছু পরিবর্তন আসছে। স্বল্পোন্নত দেশ অর্থাৎ LDC তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে কিছু পণ্যের শুল্ক কমানো হলেও সিগারেট ও নিকোটিন পাউচের ওপর ধোঁয়াবিহীন তামাক পণ্যের মতো কর আরোপের চিন্তা করছে সরকার। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাড়ানোর জন্য করের আওতা সম্প্রসারণ, কর হার বৃদ্ধি এবং নতুন কর ব্যবস্থার সমন্বিত উদ্যোগ দেখা যাচ্ছে। তবে এর ফলে বাজারের পণ্য মূল্য কতটা বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর কী প্রভাব পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।